প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস মানিমেগলাই আখ্যান থেকে পাঠ। দক্ষিণ আসামের বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী মানিমেগলাই আখ্যান। এই উপন্যাসের ভেতর দিয়ে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা উপস্থাপিত করেছি। কাজে রাজ পরিবারকে ঘিরে এই উপন্যাস কেন্দ্রীভূত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র ভূপেনের বাচস্পতি। কাজে রাজ পরিবার যে চক্রান্ত হয়েছিল কুলগুরু এবং ভূপেনের বাচস্পতির মধ্যে দ্বন্দ্ব সংঘাত এই পর্বে রয়েছে। যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তের একটি দৃশ্যপট এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিপূর্বের পর্বগুলি যারা শুনেছেন, দেখেছেন, তারা অনুধাবন করতে পারবেন। তবে আজকের পর্বে সেই চক্রান্তের কিছুটা আভাস পাওয়া যাবে এবং রাজমাতা যে চিন্তিত তা বোঝা যাবে। তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব। তবে আলোচনার উত্তেজক কথা দূর থেকেও কিছু কিছু শোনা যাচ্ছে। তারা মন্ত্রণা কক্ষ থেকে বের হয়ে যেতে যেতে কথা বলছিলেন, না, সুবিনয়কে আর ক্ষমা করা যায় না। সে যতই রাজমাতার আত্মীয় হোক, সে তো বিদ্রোহী। সে কেবল প্রজাদের উত্তেজিত করে যাচ্ছে। সুবিনয় আসলে রাজমাতা চন্দ্রপ্রভার দূর সম্পর্কীয় আত্মীয়া শুভপ্রভার ছেলে। এই সুযোগ নিয়ে রাজ অন্দরমহলে মাঝে মধ্যে তার মার সঙ্গে দেখা করতে আসে। কাছারি রাজ্যে যারা কার্পাস নিতে ভিন দেশ থেকে আসে তাদের বেশ কয়েকজনকে শাসিয়েছে সুবিনয়। আরও বলেছে যে তারা যদি আবার আসে এখানে তবে তাদের বড়ই বিপদ হবে। এমনকি জলদস্যু নিয়ে সমস্ত কিছু লুট করাবে সে। শুভপ্রভাও রাজ্যবাসীকে বিদ্রোহে সলতে পাকাতে সাহায্য করছেন। অন্ধকার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দূর থেকে ভেসে আসছে বড়পক্র তথা বরাক নদীর কলকল ধ্বনি। বড়পক্র তথা বরাক নদী এই কাছে রাজ্যের কত ইতিহাস আর গল্পগাথা বুকে নিয়ে চলেছে, তার হিসেব কেউ আজও বলতে পারবে না। দূরে যেতে যেতে হয়তো এরা তাদের গৃহে চলে গেছে, আর কোথাও তাদের দেখা যাচ্ছে না। এদিকে রণচণ্ডী মন্দিরে রক্তাপ্লুত মুকুলকে নিয়ে চলে এসেছে চামেলি। আর রণচণ্ডী মন্দিরে মাথা রেখে কেবল কাঁদছে চামেলি। সারাদিন তাদের নাওয়া খাওয়া হয়নি। বিষণ্ণতায় জবুতবু হয়ে মন্দিরের দালানে পিঠটা ঠেস দিয়ে বসে রয়েছে মুকুল। রণচণ্ডী দেবীর সন্ধে আরতি দিয়ে কখন চলে গেছেন কবি পুরোহিত ভূপেনের বাচস্পতি তার বিশ্রাম কক্ষে। সুরেশ্বর রণচণ্ডী মন্দিরের বাতিগুলি আবার জ্বেলে দিচ্ছে। কেন সন্ধেবেলায় জ্বালিয়ে দেওয়া বাতিগুলো হঠাৎ করে বাতাসে ঝাপটায় নিভে গেছে। সুরেশ্বরের সব দিকে খেয়াল রাখতে হয়। রণচণ্ডী মন্দিরের দেখাশোনার দায়িত্ব যে তার। ভুবনেশ্বর বাচস্পতিকে তার লক্ষ্য রাখতে হয়। তাই পূজাপাঠ শেষ হলেও রণচণ্ডী মন্দিরের নাটমহল ইত্যাদি সমস্ত ঘটুর গুলো পর্যবেক্ষণ করে বারংবার সে যখন মন্দিরে এসে এইসব দেখছিল তখন দেখতে পায় মন্দিরের সিঁড়িতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে চামেলি। তখন কাছে গিয়ে জিজ্ঞেস করে তাদের কি হয়েছে। জানতে পারে বিচার সভায় কাছারি রাজ্যের দণ্ডাদেশে তাদের বিপর্যস্ত অবস্থার কথা। সুরেশ্বর যদিও সকালবেলা শুনছিল আজ শনিবারের বারবেলায়
রাজমাতার নির্দেশে বিচার সভা বসেছিল। আর সেই সভায় ঠাকুরকর্তা অর্থাৎ কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতিও গিয়েছিলেন। ঠাকুরকর নানান কাজে ব্যস্ত থাকায় সেদিকে তেমন খেয়াল দিতে পারেনি। মালিনী এক ফাঁকে তাকে বলেছিল, ধৃত চুর মুঘলকে নাকি রাজদণ্ডাদেশে বেত্রাঘাত করা হয়েছে। রাজ্যের কত কথা যে বলতে পারে মালিনী, যেন চুরি পাখি, কেবল মুখে কথার পিঠে কথা। এখন সে বুঝতে পেরেছে মালিনীর কথার গুরুত্বটুকু। না, ঠাকুরকর্তাকে বলতে হয়। ভাবতে ভাবতে সুরেশ্বর কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতির বিশ্রামকক্ষের দিকে যেতে থাকে। ঠাকুরকর্তার ঘরের কাছে গিয়ে ডাকতে ডাকতে বলে, ঠাকুরকর্তা, রঞ্জনী মন্দিরের সামনে সিঁড়িতে মাথা থেকে কাচ্ছে চামেলি, আর ধৃত চুর অর্থাৎ মুকুল রক্তাপ্লুত দেহ নিয়ে থামে পিঠ দিয়ে বসে রয়েছে। ভুবনেশ্বর তখন খড়মের শব্দ তুলে মন্দিরের দিকে আস্তে আস্তে বললেন, সুরেশ্বর, তাকে তুমি ধৃত চুর বলবে না, বলবে মুকুল, কারণ তার কৃতকর্মের জন্য যা শাস্তি পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে। এখন সে রণজনী মন্দির আশ্রিত, সে অসহায়, চলো দেখে আসে। তাকে দেখি চামেলি ও মুকুল হাও হাও করে কাঁদতে থাকে। ভুবনেশ্বর তখন বললেন, এখন আর কাঁদবে না চামেলি, তোমার স্বামীর বুক দোষে কেটেছে, সে এখন মুক্ত। তাছাড়া আমাদের রাজমাতা খুব দয়ালু, তিনি যেমন আইনের রক্ষক তেমনি ভালোবাসার ও পরাকাষ্ঠা। তাই শাস্তি দেওয়ার পর তার অনুকম্পা জেগেছে। মুকুলকে রাজবাড়ির প্রধান পাচকের সহযোগীর কাছে দায়িত্ব দিয়েছেন। মুকুলকে রাজবাড়ির প্রধান পাচকের সহযোগীর কাজে দায়িত্ব দিয়েছেন। তুমি এখন নিশ্চিন্ত থেকো, তোমাদের আর অর্থের ও বেঁচে থাকার কোনো কষ্ট হবে না। তারপর চামেলির দিকে তাকিয়ে ভুবনেশ্বর বললেন, তোমাদের কি খাওয়া না হয়েছিল? চামেলি কোনো কথা বললে না। মুকুল মাথা নামিয়ে নিল। কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি তখন সুরেশ্বরকে ডেকে বললেন, সুরেশ্বর, এদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। কেউ মন্দিরে এসে অনাহারে থাকবে তা কখনো হতে পারে না। তুমি তাদের জন্য রজনীর প্রসাদ নিয়ে এসো। এরা রজনীর ঘাটে মুখ হাত ধুয়ে আসুক, আর রাত্রিরে এই মন্দিরেই থাকুক। আগামীকাল রাজমাতার অন্দরমহলে প্রধান পাচকের সহযোগী হিসেবে যোগদান করবে। এই বলে কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি খড়মের শব্দ তুলে বিশ্রামকক্ষের দিকে যেতে থাকেন। নমস্কার, কবিতা উৎসব রিক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। আমাদের চ্যানেল কবিতার চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।